ওরা করে নাই তো, আগের যারা ছিল তারা তো করে নাই বলেই তো আমি আদালতের মধ্যে ঘোরপাক খাচ্ছিলাম। এখন যারা এসছে তারা বিচার চাচ্ছে, বিচার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সেভাবেই যদি চলতো তাহলে তো আমি জেলে যাবার অবশ্যই আমি তো জেলে যাবার পথেই ছিলাম, আসা যাওয়ার প্রতিবারই মনে হচ্ছে এবারই বোধহয় জেলে যেতে হবে। মাঝে মাঝে প্রস্তুতি নিয়ে গেছি যে হয়তো ফেরা নাও হইতে পারে এবার। আমার সহযোগী যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজনকে বলে গেছে, তাদের জন্য আমি বলছি আমার কিছু করার নাই, যেমনি আছে হবে। আমি আমার ফ্যামিলিকেও এরকম কোনো প্রস্তুত করে যাইনি, বলি যে রেখে দিলে রেখে দেবে, নিয়ে গেলে নিয়ে যাবে। আমি খুব সহজভাবে দিচ্ছিলাম যে এটা নিয়তির খেলা, এটা যেভাবে হবার হবে, এটা আমি প্রস্তুতি নিয়ে আমার কোনো কাজ নেই। যে বলে জেলে থাকলে তো এই করতে হবে, ওই করবো, এটা যখন কপালে আছে এটা আমাকে করে যেতে হবে। আপনি মাত্র বললেন যে এটা একটা ভিন্ন জগৎ এবং এইভাবে জড়িয়ে পড়তে হবে, এরকম একটা রাজনৈতিক দায়িত্ব তো রাষ্ট্র পরিচালনা, সেটা আপনি চিন্তা করেননি? না। আপনি 2007 সালে যখন একটা পার্টি করতে গেছিলেন সেই সময় তো এটা রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবেই চিন্তা করেছিলেন। সেখানে যদি আপনি কন্টিনিউ করতেন তো আপনাকে তো রাজনৈতিক দায়িত্বই গ্রহণ করতে হতো। সেটার কারণ ছিল যে এখানে কোনো রাজনৈতিক দল ছিল না তখন। সবাই আমার বন্ধু বান্ধব সহযোগী পরিচিত সব বলছে আপনি একটা করেন, আপনি একটা করেন, এই পেছনে লেগে রইল। আপনি ছাড়া পারবে না কেউ, এই যা যা বলে আর কি আশেপাশের লোকজন। এত ত্যক্ত বিরক্ত হয়ে শেষে বললাম ঠিক আছে আমি করবো। এই পথে আসতে যেতে এটা ঘোষণা, এই সাংবাদিকরা ধরলো, আমি যে হ্যাঁ আমি করবো, এই দিয়ে শুরু হলো। তখন বেশিরভাগ সময় আমি আসা যাওয়া করছিলাম বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গে যাচ্ছিলাম, চিটাগাং যাচ্ছিলাম, এই প্রত্যেকবার এয়ারপোর্টে এগুলো কথাবার্তা হচ্ছিল, আর কোথাও না। তোর বলছে তাহলে এক সময় ধরলো যে তাহলে কি নাম দেবেন, আমি যে নাম ঠিক করি নাই, নাম ঠিক করলে আপনাদের জানাবো। তো এবার নাম ঠিক করছে না কি জান, তখন অবশ্যই একটা নাম দিলাম, এই নাম হবে নাগরিক শক্তি। তারপর বুঝলাম যে এটা বেশ এগিয়ে যাচ্ছে জিনিসটা। তারপর বললো যে এটা মতামত নাও, সবাই বললাম যে এটা মতামত নেওয়ার যেটা কোনো রকম এটা থেকে দূরে সরা যায় কিনা তার চেষ্টা করছিলাম। নামও হলো, মতামতও হলো। তারপর আমি দেখলাম যে না এটা তো বেশিরভাগ ঢুকে যাচ্ছে এর ভেতরে। তখন 10 সপ্তাহ প্রায় হবে, তখন বললো যে না ভাই আমি কোনো রাজনৈতিক দলও করছি না, কিচ্ছু না। কাজে আমার মাথার ভেতরে একদিন এই রাজনীতির মধ্যে দিয়ে গিয়ে ক্ষমতায় যাও এরকম কোনো পরিকল্পনা ছিল না। এটা দীর্ঘমেয়াদী জিনিস, এটা সাময়িক বিষয়গুলোকে রাজনৈতিক দল তো শেষ পর্যন্ত ক্ষমতার সঙ্গে সম্পর্কিত ছিল, কিন্তু তখন আমি তো আসলে রাজনৈতিক দল করতে চাচ্ছিলাম না, ঠেকা দেওয়ার জন্য এগুলো বলে যাচ্ছিলাম। যে বলতে বলতে এটা সবাই ধাক্কা দিচ্ছে, আপনাকে করতে হবে করে যাচ্ছিলাম। শেষে মনে করলাম যে না এটা বেশ গভীরে চলে যাচ্ছে। তখন মনে করলাম যে এখন একদম পরিষ্কার বলে দেয়, সবাই হতবাক হয়ে গেছে। আমি আমার বন্ধু বান্ধব বিরক্ত হয়ে ছেড়ে দিলেন? একটু বিরক্ত হয়ে ছেড়ে দিলাম। আপনি কি আলাপ করেছিলেন বন্ধুদের সঙ্গে? কিচ্ছু করিনি, সেই জন্য আরো হতবাক হলো যে কিচ্ছু না বলে আপনি আমাদেরকে বললেন না, আমরা পেছনে যে বললাম একদিন ধরে। মনক্ষুণ্ণ হবার কথা, খুবই মনক্ষুণ্ণ গেছে, খুবই মনক্ষুণ্ণ। তারা এখন কি আনন্দে আছে? তারা কাছে আসে না বলে আবার কোন দিকে নিয়ে যায় আমাদের। ওই নাগরিক শক্তির সঙ্গে যে ছাত্রদের নাগরিক কমিটির কোনো চিন্তা বা ভাবনার সম্পর্ক আছে? নাগরিক শব্দটা কমন আছে এটা দেখতেছি, তারপরে আমার সঙ্গে তার কোনো আলোচনা হয় না, তারা কোথার থেকে শব্দ পেলো না পেলো। এই শব্দটা যে কোনো লোক ব্যবহার করতে পারে, কিন্তু আপনার সঙ্গে কোনো পরামর্শ করে নাই তারা? আপনি প্রায়ই বলেন, কয়েকবারই বলেছেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, যে ছাত্ররা আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে তাদের ম্যান্ডেটের কারণে। ছাত্র সমাজ হিসেবে 5ই অগাস্ট যেই পরিমাণ তারা সমন্বিত ছিল, সংগঠিত এবং একাকার ছিল, এইটা যদি বিভক্ত হয়ে যায়, তাদের উদ্দেশ্য সাধিত হয়ে যাবার পর, এই অর্থে যে ইমিডিয়েট উদ্দেশ্য ছিল তৎকালীন একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতন, তার পতনের পরে তাদের বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন রাজনীতি আছে, তারা যদি বিক্ষিপ্ত হয়ে পড়ে কিংবা তাদের স্বার্থের রাজনৈতিক স্বার্থের সংঘাত ঘটে, তখন আপনার ম্যান্ডেটটা প্রশ্নবিদ্ধ হবে না? এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, আমি সেই সরকারের একটা অংশ। ওইটা হলো রাজনীতি। এই সরকারে আমি কতদিন আছি না আছি সেটা ব্যাপার। ওরা কি করছে, রাজনীতির কি ফল দাঁড়াবে সেটা ভিন্ন জিনিস। এটা একজন নাগরিক হিসেবে ওদের চিন্তা করতে পারে যে কি হবে না হবে, কিন্তু সরকার হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি যতটুকু আমার সাধ্য কুলায়।
কিন্তু যেহেতু ওদের একটা আমার প্রশ্ন হচ্ছে সংঘবদ্ধ ছাত্র সমাজের ম্যান্ডেট ছিল, সেই সংঘবদ্ধতাটা যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, অবশ্যই দুর্বল হবে। এরকম সম্ভাবনা আপনি দেখেন? সবসময় সম্ভাবনা তো থাকে। এটা একটা দুর্বল হবে, একটা সবল হবে, এই গিয়ে এই টুকরার সঙ্গে মিলবে, নানা রকম ঘটনা হতে থাকবে। অন্যান্য টুকরার কথা বলছেন, ধরুন আমরা যারা বাইরের থেকে দেখি, ওই অভ্যুত্থানের বিজয়ী ছাত্র নেতৃত্ব আপনাকে আহ্বান জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী সেইটাকে সমর্থন করেছে, এবং রাজনৈতিক দলগুলো যারা পাওয়ার কন্টেন্ডার তারা আপনাকে সহযোগিতা এবং সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে আপনি যখন প্রায়ই বলেন ছাত্ররা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আপনার কি মনে হয় যে অন্য দুইটা সেক্টর দ্বারা সংগঠিত নানান ভাবে তারা মনক্ষুণ্ণ হতে পারে? হতে পারে, কিন্তু বাস্তব তো তাই। আমাকে তো ডেকে এনেছে ছাত্ররা, কাজেই আমি সেভাবেই বলেছি, ছাত্ররা আমাকে নিয়োগ করেছে। এখন সবাই মিলে এটা সমর্থন করেছি আমরা, সেটা হলো বৃহত্তর একটা জিনিস। কিন্তু ইমিডিয়েট ছিল যে আমার সঙ্গে কথাটা হচ্ছে ছাত্রদের সঙ্গে, যাদের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, তাকে জীবনে দেখিনি, তাদের সঙ্গে আমার পরিচয়, সেইভাবে আমি কথাটা জানিয়েছি, আমার বাস্তবটা জানিয়েছি। আচ্ছা, তো আপনার আরো মনক্ষুণ্ণ করার জন্য, কাকে আঘাত দেওয়ার জন্য ওরা দেয় নাই, ওরা দিছে, ওরকম কিছু না। মানে প্রকৃত পরিস্থিতিটা পাওয়ার ব্লকস থাকে তো, এই তিনটাই আপনার জন্য, দেশের মানুষের জন্য, আপনার সরকার অস্তিত্ব চলমান থাকার জন্য জরুরি আমাদের মনে হয়। আপনার এই যে প্রধান উপদেষ্টা যে নাম, মানে নমেনক্লেচার অফ দ্য পজিশন, এইটা আপনি এগ্রি করলেন কেন? আপনি কাকে উপদেশ দেন? ওগুলো আমার মাথায় আসে নাই। নামটা কি, উপদেষ্টা হলো না কি হলো, দায়িত্ব নিতে বলেছে, আমি দায়িত্ব নিতে, আমি জানি এক্সিকিউটিভ পজিশনের নাম না, উপদেষ্টা মানেই আপনি কাউকে দেন। এগুলো ব্যাখ্যার মধ্যে যাই নাই, বলছে আপনাকে দায়িত্ব নিতে হবে এই সরকারের, আমি দায়িত্ব নিয়েছি, কি নামটা কি দিল না দিল, কোথার থেকে মনে হয়েছে, বড় মনে হয়নি, মানে কারণ বলছে যে এটা এই ধরনের পরিস্থিতি ধরনের নামই হয়, কাজে আমার চ্যালেঞ্জ করার কিছু নাই। দুইটা ভিন্ন, একজন চিফ থাকে, চিফকে অন্যরা উপদেশ দেয়, তাহলে আপনি উপদেশ দাতাদের মধ্যে প্রধান, কিন্তু কাকে? এটা চিন্তা করি নাই। আচ্ছা, আপনি যে মন্ত্রী পরিষদ তৈরি করলেন ছাত্রদের আহ্বানে, অন্যদের সমর্থনে, সেইখানে কি আপনার মন্ত্রী পরিষদ গঠনে পরিপূর্ণ স্বাধীনতা ছিল? পরিপূর্ণ বলবো না, এটা তো তাৎক্ষণিক ভাবে হয়েছে, এটা এমন কিছু না, চিন্তা ভাবনা করে করা হয়েছে। কাজে আমাকে যতটুকু বলা হয়েছে আমি সেটা করেছি, অন্য কারা কি করলো সেটা নিয়ে মাথা কামাইনি। পরামর্শগুলি কি এইসব সেক্টর থেকে এসছে আপনার কাছে, বা কোনো রেকমেন্ডেশন সে আর্মি থেকে, রাজনৈতিক দলগুলো থেকে? না, ওরকম ভাবে কিছু আসেনি। বলছে যে এরা আছে, আপনি কারে কারে দেবেন। আচ্ছা, আচ্ছা, আমি তো তাৎক্ষণিক ভাবে যে কজনের নাম যে শপথ গ্রহণ করতে হবে আগামীকাল, এরকম অবস্থা বা সেদিনই, তাই আমি বললাম যে আমার পরিচিত যার নাম ছিল সেগুলো দিয়ে দিস। আপনার কাছে কি খবর নিশ্চয়ই আছে, বা আপনার এজেন্সিস গুলো এই খবর কি দেয় যে আপনার সরকারের যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায়? এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস, ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটাগং এর লোক বেশি, বিকজ আপনার বাড়ি চিটাগং। আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন, এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে। এই কথাগুলো কি আপনার কানে আসে? সবসময় বলা বলি করে, সবাই বলছে, কাজের কানে না আসার কোনো কারণ নেই। আপনার কি মনে হয় বিব্রত হবার কোনো কারণ নেই? এইভাবে তাই হয়েছে, সেভাবেই হয়েছে, নানা জায়গার থেকে এসছি, আমরা এসছি, আমারও তো কোনো অভিজ্ঞতা নেই, কাজে বলুন দোষ দেবো কি করে? আমাকে যে দায়িত্ব দিয়ে, দেশ চালানোর দায়িত্ব দিয়ে, তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না, আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনারটা তো অন্যরা বলবে, আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট?
না, বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেত ভালো, না হলে আমাদের কপাল খারাপ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেই পরিমাণ সমঝোতা এবং যোগাযোগ থাকা দরকার বলে পত্র পত্রিকা বা অন্যান্য যাদেরকে আমরা বলতে শুনি, সেই পরিমাণ সমঝোতা এবং যোগাযোগ কি আপনার আছে বলে মনে হয়? আমাদের কাছে মনে হয় কিছুটা দূরত্ব আছে। আমার কাছে মনে হয় অবিশ্বাস্য রকম সমঝোতা, আত্মীয়তা, ঘনিষ্ঠতা আছে। এটা আমার একটু অবাক লাগে। কাগজে পত্রে দেখি তারা কি একজনের বিরুদ্ধে একজনের একটু কথা বলে, যখন সামনে আসে সবাই কি আন্তরিকতার সঙ্গে কথা বলে, আমার কাছে অবাক লাগে এগুলো। মনে বড় সাহস লাগে যখনই কথা বলি, ব্যক্তি হিসেবে যখন রাজনৈতিক দলের কারোর সঙ্গে কথা বলি, অন্যরা কেউ নেই, এক আসে, কিন্তু কি আন্তরিকতার সঙ্গে কথা বলে, কিরকম সমর্থন নিয়ে কথা বলে, আমি অভিভূত হয়ে যাই যে এত সমর্থন থাকা সত্ত্বেও এই দেশ চলছে না কেন। এর মধ্যে মাঝে মাঝে আবার এগুলো কাগজে পত্রে এরকম কথাবার্তা হয় কেন, এই দুরকম কেন, ব্যক্তিগত মনে হয় আপনার? এটাও তো রাজনৈতিক কত কিছু প্রতি অঙ্গভঙ্গি আছে বলে, যেগুলো চালু হয়ে গেছে। এভাবে কথা না বললে এটা রাজনৈতিক নেতা বলে মনে হয় না, ওইভাবে ওই শব্দে কথা বলতে হয়, সুরে কথা বলতে হয়, টেলিভিশনে গেলে ওই কণ্ঠে কথা বলতে হয়। কিন্তু যে মাত্র ব্যক্তি হিসেবে কথাবার্তা বলেন, বলার সম্পূর্ণ ভিন্ন। কাজে সেটার আন্তরিকতা এবং সেটার ঘনিষ্ঠতা আমাকে অভিভূত করে, প্রতিবারই আমার এখানে অভিভূত করে। আপনাকে একটা অন্য কথা আসে, আপনার সরকার সেপ্টেম্বর মাসে সম্ভবত অক্টোবরে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যারা এই গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে 30 লক্ষ করে টাকা দেবেন। পরবর্তীকালে জুলাই ফাউন্ডেশন হলো, সেখান থেকে কথা এসেছিল যে আহতদের 1 লক্ষ টাকা করে এবং 5 লক্ষ টাকা করে যারা শহীদ হয়েছেন, তরুণ তরুণী, ধনী গরিব মধ্যবিত্ত নির্বিশেষে তাদেরকে দেওয়া হবে। আপনি নিশ্চয়ই অ্যাওয়ার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো। এটা কেন? ইতিমধ্যে আপনারা হাজার কোটি টাকা করে বিভিন্ন ব্যাংককে দিয়েছেন রাষ্ট্রীয় এক্সচেকার থেকে, লুটপাটের কারণে যে সমস্ত ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যারা এই ব্যবস্থাকে বদলালো তাদেরটা প্রায়োরিটিতে আসলো না কেন? প্রায়োরিটিতে ছিল বলেই তো কথা ঘোষণা হলো, প্রায়োরিটিতে ছিল, কিন্তু বাস্তবায়ন করা যায়নি। এগুলো হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা, ক্যারি আউট দ্য অর্ডার, এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে, কিভাবে বিতরণ হবে, এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার, যত পয়সা কড়ি দরকার, সবকিছুর জন্য কমিটমেন্ট আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, টাকারও কোনো অভাব নাই। এটা মাঝখানের যে লাগতে পারে মোটামুটি। আমার এখন আর প্রজেক্টতে আমার ভয় লাগে যে কথা বলে ওটা পারি না, তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না। কথার আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে। আপনার অনুমান অন্তত এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা। এটা কি বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর কারণে হচ্ছে? বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর মধ্যেই এই কার হাত দিয়ে কিভাবে যাবে, কার কাছ থেকে কোথায় যাবে, এগুলো নিয়ে গোলমাল হচ্ছে, আর কিছু না। তাতে বিউরোক্রেসির কিছু হচ্ছে না, কিন্তু সরকার, আপনার সরকারের বদনাম হচ্ছে। এটা আমাদের সবার সম্মিলিত বদনাম। আমি ব্যুরোক্রেসিকেও দোষ দেব না, তাদেরও নিয়ম কানুন আছে। আমরা হয়তো সেই নিয়ম কানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি। আপনার কোনো টাইম লাইন বলা কঠিন? যত সহজে আমি আবার মাস দিন একটা দিয়ে আবার বিব্রত হতে চাচ্ছি না আর কি। আচ্ছা, সাম্প্রতিককালে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন, আমরাও লক্ষ্য করছি যে সরকারের যে গণতান্ত্রিক সংস্কারের কর্মসূচি এবং নির্বাচন, এই দুইটাকে পরিপূরক না ভেবে একটা সাংঘর্ষিক পর্যায়ে চলে যাচ্ছে আলাপ আলোচনার মধ্যে। এটা কি আপনাকে চিন্তিত করে? না, এখনো সাংঘর্ষিক তো যায় নাই। আমরা যেভাবে অগ্রসর হচ্ছিলাম, একটা ফর্মুলা দিয়েছিলাম, একটা প্রক্রিয়া তৈরি করেছিলাম, এটা কাজে লাগে বা ব্যাকল হয় জানি না,
প্রক্রিয়াটা হলো যে কতগুলো কমিশন বসিয়ে দিয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে কমিশন বসিয়ে দিয়েছি। এরকম 15টা কমিশন হয়েছে। তার মধ্যে 6টা কমিশন প্রথম ঘোষণা করেছিলাম এবং এই মাসে এই ডিসেম্বরের মধ্যে 90 দিনের মধ্যে সে রিপোর্ট দেওয়ার কথা ছিল। তারা 90 দিনই শেষ করতে পারেনি, বলছে যে আগামী 7 তারিখে দেবে, জানুয়ারির সাথে 1 সপ্তাহ দেরি হতে পারে। সেটা সহজ, কারণ আমরা আয়োজন করতেও সময় লেগেছে, ঘোষণা করেছি, তাকে বসার জায়গা দিতে পারি নাই, কোথায় কে কার সঙ্গে পরিচয় করি, ওই সময় লেগেছে। কাজে ঠিক 90 দিন সময় তারা পায়নি সেই হিসাবে। তো তারা যদি 7 তারিখে দিয়ে দেয় তাহলে জানুয়ারি 7 তারিখের মধ্যে আমরা সেই 6টা কমিশনের রিপোর্ট পাবো। ওইখানে যাবতীয় সংস্কার সংক্রান্ত এই যে সাবজেক্টের উপরে আছে, যে বিষয়ের মধ্যে, সেখানে দেওয়া থাকবে, সবার সঙ্গে আলোচনা করে করা হয়েছে। তাহলে সংস্কারের রূপরেখাটা আমরা পেলাম। একটা ইতিমধ্যে কনসালটেশন হয়েছে, ইতিমধ্যে মত বিনিময় হয়েছে, তার মধ্যে কোনোটা ঠিক আছে কোনোটা ঠিক নেই, একটা তারা কমিশন যেটা মনে করেছে যে এইগুলোই হলো আমাদের সারমর্ম, এগুলো পেয়ে গেলে তখন এগুলো নিয়ে আসবে বৃহত্তর সংলাপের জন্য, যেটার একটা সংলাপ সেদিন হয়েও গেল, যদিও কোনো রিপোর্ট আসেনি, তবে প্রাথমিকভাবে একটা সংলাপ হলো, সবাইকে নিয়ে আলাপ করা, কোনটা পছন্দ কোনটা অপছন্দ, কিভাবে অগ্রসর হবে ইত্যাদি ইত্যাদি। কাজে সাবজেক্ট ওয়াইজ একটা বড় রকমের কনসেনসাস বিল্ডিং প্রসেস, যেটার জন্য আবার আলাদা একটা কমিশন ঘোষণা করলাম সেদিন। সেটা হলো এই 6 কমিশনের চেয়ারম্যানদের দিয়ে একটা কমিশন, যেটার প্রধান হিসেবে আবার বাইরের থেকে আমি নিজে এটা চেয়ারম্যান হলাম এবং প্রফেসর আলী রিয়াজকে সহসভাপতি করলাম, যে আমরা মিলে এটা একটা কনসেনসাস ডেভেলপের চেষ্টা করি। সেই প্রক্রিয়াটা আমাদের ঠিক করতে হবে, এই কনসেনসাস কিভাবে হবে, সমাজের কোন কোন গোষ্ঠীর সঙ্গে কিভাবে আদান প্রদান হবে, তাতে একটা সর্বমত একটা কিছু বার হওয়া যায় কিনা, অন্তত কিছু, সব কিছুতে একমত না হলে অন্তত কিছু বিষয়ে আশা করি একমত হওয়া যাবে। তখন সেটা আমাদের আসলো, এটাই আমাদের সংস্কার, এটা আমরা এক্সিকিউট করি। যেহেতু একমত হয়ে গেছে তাহলে এটা ইমপ্লিমেন্ট করা সহজ হবে, বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। এইভাবে আমরা চিন্তা করছি। এটা আবার কি মধ্য জানুয়ারিতে শুরু হতে পারে বলে মনে হয়? আশা করছি, হ্যাঁ, ডেফিনেটলি। তো অর্থাৎ এই আপনার সরকারের নিজস্ব কোনো সরকারি সংস্কার কর্মসূচি নেই? এই তো সম্বন্ধিত আমাদের, এটাই আমাদের বাইরে থেকে আসছে, বাইরের থেকে নিয়েই তো আমাদের হলো। এটা এভাবে একজনের মাথার থেকে তো আসবে না, 10 জনের মাথার থেকে এসে নির্যাস হয়ে এটা আসলো, তারপরেও আবার সবার সঙ্গে। আমি বলছি যে সরকারের ক্যাবিনেটে, আপনার ক্যাবিনেটে কি আপনাদের কোনো নিজস্ব চিন্তা ভাবনা কোন কোন সেক্টরে আছে? কিন্তু সেটা হয় কমিশনকে গিয়ে বলতে হবে, কারণ মতটা ঠিক থাকলে মত সংগ্রহ করার দায়িত্ব হলো কমিশনের। বাট সরকার এইরকম করে কোনো নিজস্ব কোনো প্রোগ্রাম নেই। আমরা তো রাজনৈতিক দল না যে আমাদের একটা নিজস্ব থাকবে, আমাদের এক একজনের এক এক মত, এক একজন এক এক রাজনীতি বিশ্বাসী, কাজে সেটা নিয়ে তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে। এগুলো নিয়ে অনেক ভিন্ন মত কি আপনার সরকারের মধ্যে? এখনো তো দেখিনি, সামনে আসলে দেখা যাবে যখন তর্ক বিতর্ক শুরু হবে। না, এটা আমরা মানি না। আর আপনি এটা অনুমান করছেন? আমরা অনুমান করছি, কারণ সবাই যে একরকম একমত হবে সেরকম তো কথা নেই। আমি যেমন ধরেন একটা ওই সেদিন সংলাপের জন্য আমাকে একটা বক্তৃতা দিতে বলেছিল, সেখানে বললাম যে সমঝোতা কিভাবে হবে এটা প্রক্রিয়া বলতে গিয়ে বললাম, ধরুন আমি মনে করি 17 বছর বয়সে এটা ভোটার হওয়া উচিত এবং আপনি সেটা ভিন্ন মত পোষণ করেন, তাহলে আলাপ হবে ইত্যাদি ইত্যাদি বর্ণনা দিয়েছি। শেষ পর্যন্ত দেখলে আপনার মতটাই ঠিক গেল, আমার তত হলো না, আমি মেনে নেবো সেটা হলো একমত। লোকে মনে করলো যে এটা বোধহয় সরকার থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে 17 বছর। আমি তো ভাই এরকম বলি নাই তো, আমি বললাম যে ধরুন 17, আমি বলছি 17 বছর বয়স থেকে হওয়া ভালো, এটা একটা মত হিসেবে, মতের একটা সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত উদাহরণ হিসেবে। তাহলে এটা সমঝোতাটা কিভাবে হবে? আপনাদের সবার মত একরকম, আমার মত একরকম, তো শেষ পর্যন্ত আমি সবার মত যেদিকে আমি সেদিকে যোগ দেবো, সেটি হলো কনসেনসাস, সেটি হলো ঐকমত্যবোধী, যেটা বুঝি। এইভাবে আমরা অগ্রসর হতে চাই। তো সেটা অনেকে ভুল বুঝে মনে হলো যে সরকার থেকে বোধহয় 17 বছর লাগিয়ে দিতে চাচ্ছে। তা আমি বললাম যে না ভাই, এরকম তো বলি নাই আমি। এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে, প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা লক্ষ্য করছি, যারা নতুন একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন, তরুণরা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদের একটা অংশ, তাদের মধ্যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তারা সময় নিতে চায় নির্বাচনের জন্য। তরুণরা, রাজনৈতিক দলগুলো মনে করছে যে সংস্কার প্রক্রিয়ার পাশাপাশি
নির্বাচন প্রক্রিয়াটা এগিয়ে আনার দরকার, কিন্তু তাদের কথাবার্তার মধ্যে সাম্প্রতিককালে পাবলিক ডিবেটস এর মধ্যে এক ধরনের তিক্ততাও তৈরি হয়েছে। আপনার নজরে এসছে? খুব ভালো করে নজরে এসছে। সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার নয়? মোটেই না। কি করতে বাইরে একরকম, ভেতরে আরেক রকম। আচ্ছা, সেই কারণে তারা শেষ পর্যন্ত একমত হয়ে যাবে। কিন্তু তার তরুণরা মনে করে, যাদের সম্পর্কে যেটা বলা আছে বা আমাদের সঙ্গে তো কথাবার্তা হয়, যে তারা দলটা করবে, দলের পরে কনস্টিটিউয়েন্সি গুলি বিল্ড আপ করবে, লোকগুলি তৈরি করবে, এই কারণে তার সময় দরকার। আর ঠিক সংস্কারটা মাথায় আছে, নিশ্চয়ই তারা সংস্কার চান। এই মুহূর্তে ক্ষমতার রাজনীতিতে তারা প্রায়োরিটি দিচ্ছেন তাদের নিজস্ব সংগঠন তৈরি করে নির্বাচন করা। এই কারণেই অন্যরা মনে করে যে শুধু অন্য একটা গ্রুপকে সময় দেওয়ার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া ঠিক হবে না। তা আপনি সেটার মধ্যে কোনো সমস্যা দেখছেন না? সেই জন্য ঘোষণা দিয়ে দিলাম, কতগুলো তারিখ দিয়ে দিলাম, যাতে এই সন্দেহ না থাকে। কারণ যত কিছু টানতে চান না কেন, আমি তো ঘোষণা দিয়ে দিচ্ছি, হয় এখানে হবে, না হয় এখানে, দুটো তারিখ দিয়ে দিয়েছি। কিন্তু রাজনৈতিক দলগুলো তারপরেও বলছে যে আরো সুনির্দিষ্ট করে দিতে, অর্থাৎ শিডিউল কবে, এর ভেতর তারিখ চাচ্ছে, ও বাড়াতে চাচ্ছে না, এর ভেতরে তারিখ চাচ্ছে, কোন তারিখে করবেন। আমি বললাম যে সেটা ওই প্রসেসটা অগ্রসর হতে আমরা দেখবো। এটা তো আমরা কেন বাদ দিয়ে দিলাম, এই বেড়ে আমরা যাচ্ছি না, এইটা হলে এই পর্যন্ত, ওইটা হলে এই পর্যন্ত, এইভাবে আছে। ওটা তো ওনারা বুঝতেছেন না, তা বুঝেন, তবু কথাটা বারে বারে বলছে ইন কেস আমরা এটা অতিক্রম